বেশি ভালো করতে গেলে আচ্ছা করে আর পড়লে ছাড়ে দিবে আমাদের। আচ্ছা ঠিক আছে স্যার আপনার কি কি জানেন ফোন করে দেন সোনি এত তাড়াতাড়ি ইয়ে লাগে যাচ্ছে ইয়ান আছে স্যার আপনার আমাদের নাই এটা কম হবে না। আচ্ছা ঠিক আছে দেখো সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আমাদের এখান থেকে মূলত কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে হ্যাঁ এই পৃষ্ঠা থেকে কোনো কোশ্চেন নাই পরবর্তী পৃষ্ঠা ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভিত্তি ট্যাক্সন কাকে বলে হ্যাঁ এটা একটা কোশ্চেন জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে ট্যাক্সন কাকে বলে তোমরা জানো ট্যাক্সন মানে ধাপ এই যে পর্ব এই এখন আর কথা বলো না ট্যাক্সন মানে কি ধাপ মানে পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ এই যে ধাপগুলো আছে না এই ধাপগুলোকে ট্যাক্সন বলে আচ্ছা পুষ্টিক নাগরিক যে বললো না প্যারাজোয়া তারপরের পৃষ্ঠায় ঠিক আছে তাহলে ট্যাক্সন কি বলছে যেসব প্রাণী বা প্রাণী গোষ্ঠীকে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ অর্থাৎ ক্যাটাগরি বা র‍্যাঙ্কে অন্তর্ভুক্ত করা হয় সেসব প্রাণী গোষ্ঠীকেই ট্যাক্সন বলে ওই যে পর্ব বা গোত্র গণ প্রজাতি যে আচ্ছা ট্যাক্সনের বাংলা কি বলতে ধাপ ধাপ আচ্ছা তারপরে হলো হায়ারার্কি কাকে বলে দেখো 3 লাইন পরে শুনে মনে হবে যে ইয়ারকি তাই না স্যার এটা যে 9 10 এ ছিল নেস্টেড হায়ারার্কি শুধু হায়ারার্কি না সংক্ষেপে হায়ারার্কি বলতে যেটা 9 এর অর্থ ঠিক আছে জীবজগতের শ্রেণীবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা ধাপ বা একটির উপর আরেকটি বিন্যাস করার যে পদ্ধতি মানে একটার উপর আরেকটা যে আমরা সাজাই ওই সাজানো পদ্ধতিটাই হলো সাধারণ পদ্ধতিটাই কি সাধারণ পদ্ধতি হলো হায়ারার্কি স্যার আমার মেয়েদের মধ্যে আপনি একটা এসি ফুলের নিয়ে ওই অফিসে লাগাই আচ্ছা স্যার না ওই প্রথমে তো সবার খুব ঠান্ডা লাগে গরম লাগে বুঝছো না তখন দুটো এসি আমাদের ঠান্ডা লাগবে আমরা কই যাব স্যার হ্যাঁ ক্যারি অন হ্যাঁ ঠিক আছে দেখো এবার এরপরের পৃষ্ঠায় চলে যাও এরপরের পৃষ্ঠায় দেখো নামকরণ কাকে বলে এরপরের পৃষ্ঠায় নামকরণ কাকে বলে কোনো বিশেষ প্রাণীকে শনাক্তকরণের জন্য শ্রেণীবিন্যাসে কিছু নিয়ম কানুন ও পদ্ধতি অনুসারে প্রাণীর প্রতিটি প্রজাতির যে বিশেষ নাম প্রদান করা হয় সেটাই হলো নামকরণ পাওনি নামকরণ 4 নাম্বার ভাই কেরালা শ্রেণী আছে ছোট করে 4 নম্বর পয়েন্ট নামকরণ লেখা আছে বোল্ড করা এই যে নাম পাইছো আচ্ছা আচ্ছা মনোযোগ দাও তাহলে পাবা আর কি হ্যাঁ কারণ হলো পরের পৃষ্ঠায় যখন তুমি তাকাচ্ছ না ভালো করে তখন দেখতে পাচ্ছ না যখন ভালো করে তাকাচ্ছ তখন দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে এবার দেখো এরপরে হলো নামকরণের পরে দ্বিপদ নামকরণ কাকে বলে এটা তো আগে থেকে জানো তবে দ্বিপদ নামকরণের যে প্রবক্তা তার নামও তো আগে থেকে জানো তাই না ক্যারোলাস লিনিয়াস তবে এটা মনে রাখো ক্যারোলাস লিনিয়াসের যে নামটা সেই নামটা কিন্তু আসলে যে তার মা বাপের দেয়া নাম না তার বাবার নাম হচ্ছে কার্ল ভন হ্যাঁ তার বাপের নাম তার মা বাপের দেয়া নাম কি ছিল কার্ল ভন হ্যাঁ আসলে ক্যারোলাস লিনিয়াসের তার মা বাবার দেয়া নাম ছিল কার্ল ভন লিন তো তিনি কেন এটাকে চেঞ্জ করলেন শখ হইছে ইচ্ছা হচ্ছে তাই না নিবন্ধন করো দুই করেছিল তার নামে তিনটা বাড়ি আছে নামের তিনটা ওয়ার্ড ছিল তো মিলানো হ্যাঁ ঠিক ধরেছে যে কারণ হচ্ছে তিনি দেখলেন যে আমি হলো দ্বিপদ নামকরণ করলাম আর অথচ আমার নামেই তিনটা পদ তাই না আমার নামেই তিনটা পদ তাহলে আমার নামটা তিনটা পদ এটা কেমন দেখলে তখন তিনি এটাকে দুইটা নামে ঠিক আছে আচ্ছা এবার দেখো দ্বিপদ নামকরণের তো হোমো স্যাপিয়েন্স একটা অনেকগুলা তো আছে যে কোনো একটা তো মানুষের দেয়া হয়েছে হোমো স্যাপিয়েন্স এর বাংলা অর্থ কি বলো আমরা আমরা আমি সবার আগে বলছি কি বলছেন হোমো মানে আমরা স্যাপিয়েন্স মানে কি বুদ্ধিমান আমরা বুদ্ধিমান এটা বোঝাচ্ছে হ্যাঁ এর বাংলা অর্থ কি আমরা বুদ্ধিমান আচ্ছা তাহলে এবার দেখো ত্রিপদ নামকরণ কাকে বলে এটাও কিন্তু পরীক্ষায় আসে ত্রিপদ নামকরণের ক্ষেত্রে 4 লাইন পরে 5 লাইনে যেটা আছে যে উপপ্রজাতি সহ কোনো প্রাণীর নামকরণকে ত্রিপদ নামকরণ বলে লিখলেই হবে উপপ্রজাতি সহ কোনো প্রাণীর নামকরণকে ত্রিপদ নামকরণ বলে পাইছো হ্যাঁ তারপর হলো সেরেজেল এটা মনে রাখবা তাহলে হবে সর্বপ্রথম ত্রিপদ নামকরণ প্রবর্তন করে
এবার এখানে দেখো দ্বিপদ নামকরণের নিয়মাবলী, এটা পরীক্ষায় আসে না যেহেতু এটা 9 10 ছিল, সেই কারণে এটা দেওয়া হয় না। তবে এখানে একটা 12 নম্বর পয়েন্টে দেখা আছে একটা টোটোনিম, এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসছে আর কি। টোটোনিম, টোটো এর বাংলা অর্থ হলো একই। টোটো মানে একই, টোটো এর বাংলা অর্থ কি? একই। নিম মানে কি? নেম মানে কি? নাম। তার মানে একই নাম, একই নাম। যেমন দেখো উদাহরণ দেওয়া আছে কাতলা কাতলা, একই নাম, গণনাম যা, প্রজাতিও তাই। তাহলে এরকম যদি হয় তখন এটাকে বলবো একই নাম। বুঝা গেল? এটা হলো টোটোনিম। এরপরে দেখো বৈজ্ঞানিক নামকরণের প্রয়োজনীয়তা, এটা আসে না পরীক্ষায়, সরাসরি অগ্রাধিকার আইন। অগ্রাধিকার আইন, অগ্রাধিকার আইন কাকে বলে? কোন ট্যাক্সনের একাধিক নাম প্রচলিত থাকলে যে নামটি প্রাণী নামকরণের আন্তর্জাতিক কোডের আলোকে সার্বিক নিয়ম কানুন মেনে সর্বপ্রথম প্রকাশিত হয়েছে সেই নামটিকেই বৈধ নাম হিসেবে স্বীকৃত দেওয়ার প্রক্রিয়াকে অগ্রাধিকার আইন বলে। মানে কোন একটা প্রাণীর মনে করো যে কয়েকজন বৈজ্ঞানিক কয়েকটা নাম দিয়েছে, হ্যাঁ, এখন কোন নামটা অগ্রাধিকার হবে? যেই বৈজ্ঞানিক সর্বপ্রথমে নামটা দেওয়ার পর সেটা বৈজ্ঞানিক কোনো ম্যাগাজিনে ছাপাইছে টাপাইছে, এরকম ছাপাতে হবে, হ্যাঁ, তাহলে পরে সেটাই গ্রহণযোগ্য হবে। পরে যদি কেউ চিল্লায় যে আমি তো ওর আগে নামটা বলেছিলাম, ওটা আর গ্রহণযোগ্য হবে না। বুঝা কি? সবার আগে নিয়ম যদি ফলো করলেই শুধুমাত্র হবে, ফলো না করলে আর হবে না। বুঝা গেল? তাহলে এটা হলো অগ্রাধিকার আইন। এরপরে দেখো হোমোনিম। হোমোনিম কাকে বলে? অগ্রাধিকার আইন কাকে বলে? হ্যাঁ, এটা জ্ঞানমূলক কোশ্চেন। অগ্রাধিকার আইন কাকে বলে এক জ্ঞানমূলক কোশ্চেন। তারপর দেখো হোমোনিম বা সমনাম বলছে যে দুই বা ততোধিক ট্যাক্সার বৈজ্ঞানিক নামের বানান যদি একই হয়ে থাকে, আমি হোমোনিম। অগ্রাধিকার যে আইন আছে তারপরে দেখো হোমোনিম আছে, এইখান থেকে শুধু জ্ঞানমূলক কোশ্চেন। এটা স্যার হ্যাঁ, এর মধ্যে কিছু নাই। নিচে প্রিজার্ভেশন আছে, হ্যাঁ, নিচে সংরক্ষণ আছে। সংরক্ষণ লাগবে না, সংরক্ষণের উপরে দেখো সংরক্ষণের। স্যার আপনি আপনার বইটাকে উল্টায় দেখান তো আছে। এই হোমোনিম হেডিং করে নাই, হোমোনিম দেখে যে সংরক্ষণ আচ্ছা, তোমরা এত কথা বললে কি করে হবে? আমার কাছে নতুন বই আছে, হ্যাঁ আছে, কিন্তু এই বইয়ে দাগানোটা আছে বলে আমি দুই বই নিয়ে আসছি। বোল্ড করা, একটু চোখটাকে একটু বিস্তৃত করো তাহলে দেখতে পাবে। চোখটাকে একটু বিস্তৃত করো দেখতে পাবে। হোমোনিম হলো বলছে দুই বা ততোধিক ট্যাক্সার বৈজ্ঞানিকের বানান যদি একই হয়ে থাকে, মানে হলো যে মনে করো যে একটা উদাহরণ যেটা অন্য বইয়ে আছে মাজেদা এবং আলেমে, একটু লিখে নাও যে দুইজন বৈজ্ঞানিক দুই রকম নাম প্রদান করেছিলেন, সেটা কি? 1717 সালে 1717 সাল একজন বৈজ্ঞানিক নাম হলো ফরিস্টার। হ্যাঁ, ফরিস্টার। তিনি হচ্ছে ইলের নাম, ইল একটা মাছ জাতীয় প্রাণী, এর নাম হলো ইকিড্রা নাম রাখছিল। ইকিড্রা নাম রাখছিল, হ্যাঁ। এরপরে আবার 1797 সালে আরেকজন বিজ্ঞানী কুভিয়ে, তিনি হলো একই নাম অর্থাৎ ইকিডাই রাখছে কিন্তু অন্য প্রাণীর। ইকিডা একই নাম রাখছে অন্য প্রাণী, সেটা হলো সজারু। এটা হলো রাখছিল ইল জাতীয় মাছে, আর এটা হলো সজারু। স্যার ইকিডা না ইকিড্রা? ইকিড্রা এটা বানান আলাদা লাগে। ও আচ্ছা আচ্ছা, ইকিড্রা সেটা ইল ইল, আর এটা হলো সজারু। সজারু। তো এখানে একটু খেয়াল করো, দুইটা আলাদা আলাদা প্রাণীর একই নাম হয়েছে না? বেশি কিনা? দুইটা আলাদা প্রাণীর একই নাম হয়ে গেছে, তাহলে এটা হলো হোমোনিম। হোমোনিম মানে কি? সদৃশ। হোমো মানে কি? সদৃশ বোঝায়, হ্যাঁ, তাহলে সদৃশ নাম। নিচেরটা কি ওই যে 19 সদস্য কুভিয়ে
হ্যাঁ এটা 1797 আর আগেরটা কি ছিল 1717। স্যার প্রথমটার মাঝে কি BA হ্যাঁ মানে প্রথম আবার বলি আমি দুইজন বৈজ্ঞানিক হ্যাঁ দুইটা আলাদা প্রাণী একই নাম দিয়ে ফেলেছে হ্যাঁ মনে করো আমি যদি গরুর নামও রাখি গরু ছাগলের নামও রাখি গরু তাহলে তো একই হয়ে গেল তাই না তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে তখন এটাকে আমরা বলবো হোমোনিম মানে কি একই সদৃশ নাম দুটাই হলো সদৃশ নাম স্যার প্রথমটার মানে ইল হ্যাঁ ই শুধু ই হ্যাঁ আচ্ছা তো এরকম বলে এটাকে বলা হবে এরকম যদি হয়ে যায় তাহলে এটাকে বলা হবে হোমোনিম বা সমনাম সেক্ষেত্রেও সিনিয়র হোমোনিম এবং জুনিয়র হোমোনিম হবে যেমন বলছে এই ক্ষেত্রে অগ্রাধিকার আইন প্রয়োগ করে দেখা হয় কোন ট্যাক্সনের সমনামটি বা হোমোনিমটি সর্বপ্রথম সঠিকভাবে প্রকাশিত হয়েছে যেটা সঠিকভাবে হয়েছে সেটা সিনিয়র হোমোনিম আর যেটা সঠিকভাবে হয়নি সেটা হলো জুনিয়র হোমোনিম তবে সেই ক্ষেত্রে সঠিকভাবে হওয়ার নামটাই গ্রহণযোগ্য হবে তখন এই যে একে বলা হবে সাধারণ নাম যে কুমিয়ে করছে কুমিয়েকে বলা হবে জুনিয়র যে তুমি জুনিয়র তুমি হলো বাদ যাও কারণ ও হলো নিয়ম নীতি মেনে করেছে মানে যে প্রথমে যে এখানে তো বলা হয়েছে যে নামটি আগে দেওয়া হবে সেটা সিনিয়র হোমোনিম আর যে নামটি পরে দেওয়া হবে সেটা হলো জুনিয়র ঠান্ডা তো কারো কারো লাগছে কারো কারো লাগছে না স্যার একটা কাজ করে স্যার এটা কথা বলি সেন্ট্রাল স্টাফ একসাথে তো কথা হচ্ছিল যাদের ঠান্ডা লাগছে ওদিকে পাঠিয়ে দিয়ে ওটা বন্ধ করবে আর যাদের গরম লাগছে তারা এদিকে আসে ওদের গরম হয়ে গেলে ওরা চলে যাবে আর এসে বলতে সেটাকে পুরো তোমাদের ক্যাটাগরি কথা আচ্ছা শোনো মানে এই গরমকালে দেখছি আমি বিগত মনে হয় কত বছর হবে 12-14 বছর থেকে দেখছি এই সমস্যাটা হ্যাঁ মানে 12-14 বছর আগে দুইটা এসি কিনছিলাম তো এই গরমকালে এসি লাগানোর পর থেকেই দেখছি এই সমস্যা কেউ বলে যে ঠান্ডা লাগছে কেউ বলে গরম লাগছে কিন্তু শীতকালে পড়ায় খুব মজা শীতকালে কেউ বলে না যে ঠান্ডা লাগছে লেপতে এই কথা কেউ বলে না আমরা বলবো কি বলবো কেউ বলে না একটা লেপ চাই না একটা লেপ দিলে আবার মারামারি ওরা নেবে না শীতকালে কিন্তু কেউ এরকম বলতে পারে না তার ঠান্ডা লাগছে একটা লেপ দেন এমনি সাইলেন্স বন্ধ করা যাবে আচ্ছা ঠিক আছে না এইগুলোতে সময় নষ্ট এই ঠান্ডা একবার গরম এই স্যার হলো এটা বুঝলে কি না বলো আপনি যেটা সিনিয়র আর জুনিয়র সংজ্ঞা দিলেন ওখান থেকে এখানে অন্য দেওয়া আছে এখানে বলছে যে নামটি আগে দেওয়া হয়েছে তার নাম সিনিয়র যেটা পরে দেওয়া হয়েছে তার নাম জুনিয়র না তবে আগে পরে ওটা ভুল কথা যাতে নতুন বই হ্যাঁ গ্রহণযোগ্য আগে বলে আগে যে করবে সেই তো যখন মানে সব নিয়ম মেনে তো আগে ধরো করেছে যদি নিয়ম না মেনে করে থাকে তাহলে সেটা সেই জুনিয়র হয়ে যাবে হ্যাঁ সেই পরবর্তীতে আমার বলা আছে জওহরলাল আইন অনুসারে কেবলমাত্র হচ্ছে পরে নিয়মে বৈধ বলে দেওয়া আছে আচ্ছা তাহলে এখানে হোমোনিমটাই জ্ঞানমূল কোশ্চেন পরের টাইম পড়ে রাখবা এরপরে দেখো যে সিনোনিম কাকে বলে সিনোনিম স্যার এত ফাস্ট সিনোনিম হ্যাঁ পাইছো সিনোনিম একটু খুঁজে পাবা পাইছো আচ্ছা নতুন বইয়ে কিন্তু অনেকেই পাইছে তার মানে যারা পাচ্ছ না তারা ভালো করে তাকাচ্ছ না হোমোনিমের পরে সিনোনিম আছে ছোট করে দেখো সিনোনিমটা কি সিনোনিম মানে হলো একই রকম নাম হ্যাঁ সিন মানে একই রকম সিনোনিম মানে কি একই রকম নাম বাংলাতে লেখো একই রকম নাম একটু খেয়াল করো দুইজন বৈজ্ঞানিক যেমন একজন হলো 1815 সালে আবার এটা নামে একজন বিজ্ঞানী হরিণের একটা নাম রাখছে হ্যাঁ হরিণের একটা নাম যে নামটা রাখছে হলো অ্যান্টিলোপোট্রা হরিণের এই নাম রাখছে তারপরে হলো আমেরিকানা তাই না আরো বড় আমেরিকানা হবে ঠিক আছে এরপরে দেখছি
আমেরিকা না। আর আরেকজন বিজ্ঞানী 1885 সালে আরেকজন বিজ্ঞানী নাম হলো ভন গ্রে। ভন গ্রে তিনি হলো আর ওই হরিণেরই নাম রাখছে অন্য, রাখছে হচ্ছে এখানে এসে একটু ভিন্ন, এটা হলো ফ্লেকচার, অ্যান্টিফ্লেকচার, ওই একই ছড়িদের নাম রাখে এটা বলছি তাহলে হরিণ, এখানেও হরিণের নাম, এখানেও হরিণের নাম, হ্যাঁ এটা বৈজ্ঞানিক নাম। হ্যাঁ, তো এখানে দেখো দুইজনে হরিণের নাম, এটা হরিণের নাম, এটা হরিণের নাম, কিন্তু নামে একটু ভিন্নতা হয়েছে, একটা আমেরিকা না আর একটা হলো অ্যান্টিলোপ্রা অ্যান্টিফ্লেকচা, তাহলে একটু আলাদা, তাই না? কিন্তু প্রাণী একই, কিন্তু প্রাণী একই প্রাণীর দুই রকমের নাম হয়ে গেছে। একই প্রাণী এবার দুই রকমের নাম হয়ে গেছে। হ্যাঁ, প্রাণী এক কিন্তু নাম আলাদা, এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হবে সিনোনিম। তাহলে এটা হলো পরস্পরের ওই প্রাণীর ক্ষেত্রে সিনোনিম, দুই রকমের নাম, তাই না? এই আচ্ছা, এরপরে দেখো প্রাণী, এরপরে সংরক্ষণ থেকে কোনো কিছু আসে না, সরাসরি প্রাণীর শ্রেণীবিন্যাসে প্রয়োজনীয়তা, এটা সৃজনশীল হিসেবে পড়তে হবে। প্রাণীর শ্রেণীবিন্যাসে প্রয়োজনীয়তা, এটা সৃজনশীল হিসেবে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা তো নাই। এই প্রয়োজনীয়তার মধ্যে কি কোনো সমস্যা, এটা কি পড়ানো লাগবে? মনে হয় না যে পড়াতে হবে, এটা বাসায় করবো। হ্যাঁ, সব পড়ে যাওয়ার পরে তারপরে খেলা কিন্তু তোমাদের টেস্ট না, ইন্টারমিডিয়েট বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, স্রোত যেভাবে যাচ্ছে উল্টা দিকেও কিন্তু আবার যাওয়া যাবে না, যে কাজগুলো সোজা সেটা তোমাদের বাসায় করতে হবে, নাহলে কোর্স শেষ তো করা যাবে না। কারণ তুমি যতই ভালো হও না কেন, তুমি যদি তোমার কোর্স কমপ্লিট করতে না পারো, হাজার চিল্লায় বললেও তোমার কি পরীক্ষার সময় কি তোমাকে গোল্ডেন দিবে? তাহলে কোর্স শেষের দিকে চিন্তা করতেও হবে, আবার শিখতেও হবে ভালোভাবে। তাহলে কিছু বিষয়গুলো যেগুলো সোজা, এগুলো একটু বাসায় কষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, যে পরের সপ্তাহ 7 দিন পরে তো আবার পড়া, তাহলে এই 7 দিনে এই 2-3 পৃষ্ঠা তো পড়া যাবে, পরে যদি সমস্যা হয় পরে পড়বে। কারণ ধরো 10টা লাইনের মধ্যে তোমার হয়তো একটা লাইনে হয়তো বা সমস্যা থাকতে পারে, আর আমি এই 10টা লাইন যদি পেপার পড়ার মতো করে পড়ে দিই তাহলে তো সময় লাগাতে পারবো। প্রত্যেকটা টপিক ভালো মতন টপ টু বটম আপনি আপনার মতো করে একটা সারসংক্ষেপ ভাবে বলে দিবেন। ও সেটা তো বলাই হচ্ছে। হ্যাঁ, কিন্তু যেগুলো খুবই সোজা আর কি সেগুলো বলা, যেমন এখানে ধরো তাত্ত্বিক প্রয়োজনীয়তা, এটা ধরো বললাম তাত্ত্বিক বলতে কি তত্ত্বীয় বোঝায়, তাই না? আর যেটা আর কি পড়াশোনার ব্যাপার, আর ফলিত মানে কি প্রায়োগিক, যেটা প্রায়োগিক। হ্যাঁ, এটা কিন্তু 9-10 পড়ছো তোমরা, তো ওই জন্য আমি হলো এটা হলো বাড়িটা দিচ্ছি যে এটা তোমরা ভাষায় করে নিই। এবার দেখো হিকম্যান ইটিয়ল, ইটিয়ল মানে কি অন্যরাও, হিকম্যান ইটিয়ল, ইটিয়ল মানে কি অন্যরাও, ইটিয়ল লেখা আছে না, দেখো ইটিয়ল মানে কি, ইটিয়ল মানে হলো অন্যরাও, হিকম্যান ছাড়া অন্যরাও, বুঝেছো? হিকম্যান ছাড়া কি অন্যরাও। তাহলে এখন এই হিকম্যান আর অন্যরা মিলে শ্রেণীবিন্যাস করেছে প্রাণীর। তো তারা প্রধান পর্ব এবং গৌণ পর্ব এই দুই ভাগে ভাগ করেছে। হ্যাঁ, প্রধান পর্ব আর গৌণ পর্ব এই দুই ভাগে ভাগ করেছে। এখন হচ্ছে প্রধান পর্বের ক্ষেত্রে তারা হচ্ছে যারা আর কি আমাদের বাস্তুতন্ত্রে ভূমিকা রাখে এবং পৃথিবীতে এখনো এইসব প্রাণী জীবিত আছে, এইগুলাকে তারা প্রধান পর্ব হিসেবে গণ্য করেছে। আর যে পর্বের প্রাণীরা এখন পৃথিবীতে নাই বা থাকলেও বাস্তুতন্ত্রে কোনো ভূমিকা রাখে না, তাদেরকে গৌণ পর্ব। তো এইভাবে টোটাল পর্ব কিন্তু আসলে 33টা আছে, যদিও মতভেদ আছে, কারো কারো মধ্যে 34টা, কারো কারো মধ্যে 43টাও আছে, ঠিক আছে, এরকম আছে। তো তবে হলো তোমাদের সিলেবাসে আছে শুধু 9টা পর্ব, শুধু 9টা পর্ব সিলেবাসে কি আছে, শুধু 9টা পর্ব। তার মানে এই 9টা পর্ব পড়তে হবে। আচ্ছা, তাহলে এই 9টা পর্ব, এই দেখো এখানে কিন্তু 33টা পর্বের নাম আছে। হ্যাঁ, 33টা পর্বের নাম মুখস্থ না বললাম তো না, সিলেবাসে আছে 9টা মুখস্থ করতে হবে। তাহলে দেখো, তাহলে এবার এই 9টা পর্ব দেখো এই নিচের দিকে, তাহলে 33টা পর্ব না 9টা পর্ব। 9টা পর্ব কিন্তু ধারাবাহিকভাবে মুখস্থ আসে, মানে পরীক্ষা অনেক সময় আসছে কোশ্চেন 9টা পর্ব ধারাবাহিকভাবে। হ্যাঁ, অর্থাৎ হলো ওদের পরিফেরা নিডারিয়া আছে না, প্লাটিহেল নেমাটোডা, এইভাবে ধারাবাহিকভাবে আসে পরীক্ষায়। তো ধারাবাহিকভাবে মনে রাখার জন্য
কিছু কিছু জিনিস থাকে যে আসলে ধারাবাহিকভাবে না করলে হয় না। অনেক কাজ আছে পৃথিবীতে, তুমি যদি একটার পর একটা না করো তাহলে কি হবে? হবে না। যেমন ধরো কেউ যদি মনে করলো যে ল্যাকটিনে গেছে, যাওয়ার পর চিন্তা করলো আমি প্রতিদিন তো আগে হাগু করি তারপরে সুচু, তা আজকে আগে সুচু করব পরে হাগু করবো। হ্যাঁ, তাহলে কি হবে? লাভ হবে? তার মানে কি, যেটা আগে সেটা আগেই করা লাগবে, পরের কাজ পরে করতে হবে। সবসময় মানুষ সুইসাইড করছে, দেখেন যে গলা ঘুরে গেছে। নয়টি পর্ব। শোনো, যে একটু হাসাও দরকার আছে না আচ্ছা, এখন এই কথা না বলে তোমরা যে এই যে কৌতুকটা জানতা তাহলে বললাম তোমরা ভাষা বলতে পারবো না, কৌতুক স্যার কেন বলতে পারো না? ফ্রেন্ডদেরকে বলতে পারো। ভাই ডক্টর ভাই সামনের মুখটাকে করো মনে রাখা ছন্দ, হ্যাঁ, মনে রাখা নয়টা বড় ধারাবাহিকভাবে মনে রাখা ছন্দ, হ্যাঁ, ছন্দ। পড়িস না বাবা, পড়িস না, নোট পড়িস না, নোট পড়িস না, গাইড নোট পড়িস না, নইলে মুশকিল, নইলে পড়িস মুশকিল। না। হ্যাঁ, স্যার ফোনটা দিয়ে দিয়েছে। এত ভালো হবে। পড়িস না। মাঝে যে আপনারা বলবো স্যার, আপনি আমাকে মনে করছেন এই জন্যই গত শুক্রবারে স্যার একটা ছন্দ দিছিল, পিসিতে প্রবলেম আছে, এটা খাতায় দেখে ওই স্যার বলতেছে ওই প্রাইভেট আছে, এটা আবার কেমন কথা, পিসিতে প্রবলেম আছে। কেন পিছিয়ে কি প্রবলেম থাকতে পারে না? আচ্ছা ওইটা বলে যে বসে বাংলাদেশে এরকম ছন্দ যায়। আচ্ছা দেখো, এটা মানে একটা উপদেশ, হ্যাঁ, আমি একটু বলি। পড়িস না, তুই পড়িস না। পড়িস না, বুঝতে পারছেন পড়িস না। আরে কি বলছিস? আমি একটু বলি ব্যাপারটা কি। আসলে ব্যাপারটা হলো, কেউ একজন কাউকে উপদেশ দিচ্ছে, বলছে যে দেখ তুই বই বাদ দিয়ে শুধু নোট করতে যাস না, এটা বোঝানোর জন্য বলছে পড়িস না, নোট পড়িস না। যদি পড়িস তাহলে কি হবে? তাহলে কি তো হবে? স্যার হচ্ছে এই পড়িস না, এখানে কমা হতো না, একবার নোটের পরে কমা। পড়িস না, আরে ভাই ওইটা স্যার বুঝায় স্যার আমার না। এটা একটা একটা দিয়ে পড়ব, একটা একটা করে মিলবে, তাই কমা দিয়ে কেন? প্রত্যেকটার সাথে একটা করে পড়ব। তাহলে পড়িস না, নোট পড়িস না, নইলে মুশকিল। মানে যদি নোট পড়িস তাহলে কি হবে? তুই মুশকিলে পড়বি, তখন একাই তুই কষ্ট হবে, অন্য কেউ কষ্ট হবে না, তুই কষ্ট হবে। ওটাই বুঝতে। তাহলে দেখো এখন এটা দিয়ে কি কি হয়, এটাতে কি কি মিলছে। পড়িস না, বই বেরা এটা কি পরিফেরা, পরিফেরা। তাহলে নোটে হলো নিটারিয়া, নিটারিয়া। লাটি লাটি হেলিয়ান্থিস, লাটি হেলিয়ান্থিস, খায়া বলবো না, আজ বলতে চলতে ভাই মলাস্কা, আজবে, অ্যানিলিটা। আমি পুরো লিখছি না, বই তো আছে, হ্যাঁ, এটা তো আছে। ওটার জন্য আমি একটু একাই একাই নোট আর মাথা, একাই নোট আর মাথা। দেখো প্রত্যেকটা প্রথম অক্ষর মিলছে কিনা, মিলছে না প্রত্যেকটা প্রথম অক্ষর? স্যার এটা তো সব বড় হাতে আছে, এমনি হ্যাঁ, বড় হাতের প্রথম অক্ষর বড় হাতের, পরেরগুলো বড় হাতের না, এমনি স্বাভাবিক। ওটা দরকার নাই, পরীক্ষার খাতার জন্য সব বড় হাতের দিতে হবে না। প্রত্যেকটা প্রথম অক্ষর মিলছে না? এই উপদেশে আমরা ধারাবাহিকভাবে মনে রাখতে পারবো। তাহলে তোমরা মনে করো যে এইসব ভালো লাগবে। হ্যাঁ, কি না সংখ্যার সাথে কিন্তু লাগবে না। এই শব্দটা তোমাকে কখনো এই কাজ করাবে না,
আগে সুচে পরে হাগু, এটা তুমি কখনো করবা না। এটা ধারাবাহিক ভাবে সব ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার মনে থাকবে। হয়েছে? আচ্ছা অবস্থা খারাপ। না না, এটা কোনো কথা হলো তোমাদের 1.5 ঘন্টা পড়ানোর কথা, সেখানে ও হ্যাঁ, ও আচ্ছা, ও আচ্ছা। তো আমি ভাবছি যে কারণ কেউ কেউ বলতেছিল যে তোমাদের কি সকাল আরেকটু আগে সময় আছে কিনা? নামাজ পড়তে পারছি না। তোমার প্রাইভেট আছে? আচ্ছা, আমি হলো সামনের সপ্তাহ থেকে 2টা টাইম করে দেবো, কারণ অনেকে আসতে পারছে না। তো ওই যে এক্সট্রা ক্লাসের ইয়েটা শেষ হয়ে যাবে এই সপ্তাহে, মানে প্রথম দিকে 2টা টাইম হলো, একটা থাকবে হচ্ছে একটা 11টায়, আর যাদের আবার 11টায় আসতে সমস্যা হচ্ছে তারা হলো 3:15টায়। মানে কত হবে? 3টা যখন শুয়ে পড়ে তখন তাকে 3:15টায় মানে সোজা আছে এরকম করে শুয়ে পড়ে। আচ্ছা দেখো, শুধু এই পৃষ্ঠা কেন, আরো যেতে হবে। আচ্ছা দেখো, এবার নন কোয়ার্টার পড়বে, এইখানে দেহে নটকট অনুপস্থিত। এটা এমসিকিউর জন্য, এটা এমসিকিউর জন্য পড়বা যে নন কোয়ার্টারদের কি কি বৈশিষ্ট্য থাকে। এদের অবশ্যই নন কোয়ার্টার মানে কি, কোয়ার্টার মানে হলো যাদের নটকট নাই। হ্যাঁ, তো তাহলে নন কোয়ার্টার মানে তাদের নটকট থাকবে না, এটাই স্বাভাবিক। তারপরে তাদের গলগুলিও ফুলকারন্দ থাকবে না। আমাদেরও কিন্তু ভ্রূণী অবস্থায় গলার দুই পাশে কিন্তু ফুলকারন্দ ছিল, মানে ছিদ্রকারন্দ। ফুলকারন্দ মানে গলাতে যে ছিদ্র থাকে। ফুলকা বলা হয় এই কারণে কি, যে ওই যে যেটা আর কি তোমার মাছে থাকে, পানির মধ্যে থেকে অক্সিজেন বের করে না। হ্যাঁ, ফুলের মতো লাগে, লাল সুন্দর, ওই কারণে ফুলকা নাম হয়েছে। কিন্তু এটা আসলে এক ধরনের আমাদের যেটা থাকে, মানে যখন আমরা ভ্রূণী অবস্থা তখন এখানে ছিদ্র থাকে, এখানে আর এখানে। আমরা হলো যখন আর কি পেটের মধ্যে ছিলাম তখন কিন্তু আমরা পানির মধ্যে বাস করতাম। আমরা তখন পানির মধ্যে বাস করতাম, যে পানিটাকে বলা হয় অ্যামনিয়ন পানি। এই পানিটা শুকায় গেলে কিন্তু মানুষ মারা যায়। মানে অর্থাৎ পেটের মধ্যে যখন আমরা ভ্রূণী অবস্থায় ছিলাম না, তখন হচ্ছে ফুলকার সাহায্যে আমাদের এই দিক দিয়ে পানির ভিতর থেকে অক্সিজেন নিতাম। বুঝতে পারছো? তো এই জন্য আমরা কিন্তু আমাদের ভ্রূণী অবস্থায় আমরা কিন্তু পানির মধ্যে থেকে অক্সিজেন নেওয়ার ক্ষমতা আমাদের ছিল, কিন্তু হ্যাঁ মাছের মতো। কিন্তু যদি আল্লাহ হচ্ছে এই ফুলকাটা রেখে দিত না, তাহলে কোনো মানুষ আর পানিতে ডুবে মারা যেত না। বুঝতে পারছো? এখন পানিতে ডুবে আল্লাহ তো মারতে চাই বলেই এটা সরাই দিচ্ছে, কাউকে না কাউকে তো পানিতে ডুবে মারবে, এই জন্য শাস্তি দিতে। আচ্ছা, এরপরে দেখো পায়ুতে লেজ থাকে না। গলবিল মানে গলার যে প্রশস্ত এরিয়া তাকে গলবিল বলে। আচ্ছা, তারপরে বলছে স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত হয়। এদের স্নায়ু রজ্জু যেটা, সেখানে অনেক গ্রন্থি থাকে। কোমকীয় হয় মানে সামনের দিকে থাকে এবং নিরেট হয়, কোনো ফাঁক থাকে না। রক্ত সংবহনতন্ত্রে হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে হয়। রক্তের হিমোগ্লোবিন রক্তরসে অবস্থান করে। রক্তের হিমোগ্লোবিন লোহিত কণিকার মধ্যে অবস্থান করে না। আমাদের হিমোগ্লোবিন কি লোহিত কণিকার মধ্যে থাকে, আর এদের সরাসরি রক্তরসে থাকে, এটা বলছে। তারপর হচ্ছে রক্তে রক্ত সংবহনতন্ত্রে হেপাটিক পোর্টালতন্ত্র অনুপস্থিত। হেপাটিক পোর্টালতন্ত্রটা কি একটু দেখো। হেপাটিক পোর্টালতন্ত্রটা কি? হেপাটিক পোর্টালতন্ত্রটা ধারণা আছে কারো? হেপাটিক হ্যাঁ, এই যে আমাদের যে পরিপাক তন্ত্র আছে, আমাদের এই পরিপাক তন্ত্রে আমাদের যে পরিপাক তন্ত্র মনে করো, পরিপাক তন্ত্রে হেপাটিক পোর্টাল কখন হয়? মনে রাখবে, আমাদের যে অক্সিজেনযুক্ত রক্ত ধমনীর শাখাগুলা নিয়ে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যাচ্ছে, তাই না? এই ধমনীর শাখাটা সাধারণত কোথাও যখন পৌঁছায় তখন সেখানে অক্সিজেন দিয়ে এদিক থেকে শিরা বের হয় এবং এই শিরাটা সরাসরি হাড়ে চলে যায়। কিন্তু শুধুমাত্র একটা জায়গা, সেটা হলো পরিপাক তন্ত্রের এই জায়গাতে কোনো ধমনী যখন আসে, কোনো ধমনী যখন ধরো আসছে, সেরকম শাখা প্রশাখা হলো, এখানে অক্সিজেন দিল, কিন্তু যখন সে বের হচ্ছে তখন একটু অন্য কাজ করবে। আমি মনে হয় এটাকে ঠেকাতে পারতাম, কিন্তু ঠেকালাম না কেন সেটা জানি না।
হ্যাঁ হ্যাঁ দেখো এইখানে মনে করো যে এখানে ধরো লিভার আছে, এখন এখানে যে শিরাটা বের হলো, যে শিরাটা বের হয় আর কি, এই যে শিরাটা বের হচ্ছে এই শিরাটা কিন্তু হাড়ে না যেয়ে প্রথমে কোথায় গেল, যকৃতে গেল। যকৃতে বিস্তৃত হওয়ার পর তো এই জিনিসটা কি আছে যকৃত, হ্যাঁ এবার কিন্তু এটা হার্টে যাচ্ছে। তাহলে এখানে একটু ব্যতিক্রমী ঘটনা ঘটছে, সেটা হলো সাধারণত নিয়ম হলো ধমনী, কোথাও অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাওয়ার পর ওই অপর পাশ থেকে যখন বের হয় তখন সেটা শিরা নাম হয় এবং এই শিরাটা সরাসরি হার্টে যায়, এটাই নিয়ম অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে। কিন্তু এইখানে দেখা গেল এই শিরাটা হার্টে গেল না, আগে গেল যকৃতে, তারপরে যকৃত হয়ে হার্টে গেল, একটু ব্যতিক্রম। তো এরকম ঘটনাকে বলা হয় পোর্ট। পোর্ট মানে বন্দর, পোর্ট মানে বন্দর, মানে কোন একটা বন্দরে মাল খালাস করলো তারপরে জায়গা মতো গেল। যেমন একসময় আমাদের তুরস্ক থেকে পেঁয়াজ আসতো, সরাসরি বাজারে কিন্তু আসতো না, প্রথমে আগে বন্দরে নামতো, তারপর বন্দর থেকে বাজারে যেত। তাহলে যাওয়ার সময় যাত্রা কিন্তু একটু বিরতি করছে, করে তারপর আবার যাচ্ছে। তো এইখানে এই যে রক্তনালী শিরাটা এরকম বন্দরের মতো করে যকৃতে নামছে, তারপরে হাটে যাচ্ছে, তাই এই শিরাটার নাম হয়েছে পোর্ট বা পোর্টাল। পোর্ট বা পোর্টাল, পোর্ট থেকে পোর্টাল নাম হয়েছে, হ্যাঁ পোর্ট থেকে পোর্টাল নাম হয়েছে, এবং যকৃতে হওয়ার কারণে এর নাম যকৃত পোর্টাল বা হেপাটিক পোর্টাল। তাহলে এইটা এদের নাই, এই আর কি বলছে। হ্যাঁ, ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে এদের সরাসরি, আমাদের যেমন হাড়ের ভিতর থেকে চোখ হয়েছে, আর ওদের সরাসরি ত্বকের মধ্যে দিয়েই চোখ বের হয়ে আসে, এরকম বোঝাচ্ছে। আচ্ছা এরপরে দেখো, কিসের মধ্যে দিয়ে হার্টের না আমাদের হাড়ের মধ্যে চোখ থাকে, হাড়ের ভিতর থেকে, মানে এই যে এদিকে হাড় আছে, কুঠুরি আছে, এর মধ্যে থেকে চোখ উৎপন্ন হয়েছে, আর ওদের চামড়া, হ্যাঁ স্কিনের মধ্যে থেকে তৈরি হয়। আচ্ছা এরপরে দেখো যে পর্বগুলার কিন্তু সৃজনশীলের জন্য প্রত্যেকটা পর্বে 5টা করে বৈশিষ্ট্য মুক্ত করতে হবে, প্রত্যেকটা পর্বে। হ্যাঁ, সৃজনশীলের জন্য 5টা করে বৈশিষ্ট্য। না 12টা পর্যন্ত তো চলবেই, 1 ঘন্টা, 5 মিনিটে এই একটা হয়ে যাবে, 5 মিনিটে একটা হয়ে যাবে। ও 5 মিনিটে একটা হবে না হয়তো, মানে যেইটুকু হয় ওইটুকু, হ্যাঁ যেটুকু হয় সেটুকু। আচ্ছা দেখো, তাহলে পরিফেরা পর্বের প্রথম কথা হলো, পরিফেরা পর্বটির নামকরণ কি করেন রবার্ট গ্রান্ট, এটা মনে রাখবো যে তিনি হলো পর্বটির নামকরণ করেন। তবে এই পর্বের প্রজাতির সংখ্যা কত এটা আসে না। এখন দেখো সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে কিছু এমসিকিউ আছে 2 নম্বর লাইন থেকে, যে সাধারণভাবে এরা স্পঞ্জ নামে পরিচিত। কেন স্পঞ্জ? স্পঞ্জ মানে ছিদ্রযুক্ত, এদের গায়ে অসংখ্য ছিদ্র থাকে, তাই এদেরকে ছিদ্রযুক্ত প্রাণী বলা হয় বা স্পঞ্জ বলা হয়। বুঝা গেল কি? ছিদ্রযুক্ত প্রাণী বা স্পঞ্জ বলা হয়। আচ্ছা, এরা দেখতে ডালপালাযুক্ত গাছ, ফুলদানি, ঘণ্টা, বাটির মতো, এগুলো সবই এমসিকিউ। হ্যাঁ, দৈহিক ব্যাস 1 মিলিমিটার থেকে প্রায় 2 মিটার হয়। কারো রং, হ্যাঁ কারো রং অনুজ্জ্বল ধূসর, আর কোনোটি লাল, কমলা, নীল, বেগুনি হয়ে থাকে। অধিকাংশই সামুদ্রিক, এগুলো সবই এমসিকিউ কিন্তু 2য় লাইন থেকে শেষ পর্যন্ত। কেবলমাত্র স্পঞ্জিলা জিডিডি গোত্রের প্রাণীরা মিঠা পানির হয়, বাকি সবাই সামুদ্রিক। হ্যাঁ আচ্ছা, এখন এই যে পর্বগুলা, এই পর্বগুলো মনে রাখার ছন্দ বানিয়েছে, যার দরকার সে আর কি এটা ছন্দগুলা অ্যাপ্লাই করবা। আর যে বেশি বাহাদুর ছন্দ ছাড়াই মুখস্থ করবা, তাই না? কেউ তো অত ছন্দ পছন্দ হয় না, তারা ছন্দ ছাড়াই করবা। হ্যাঁ, এটা আমরা মনে রাখতে পারি, অনেক নামে একটা ছেলে, সে খুব ভালো স্পিন করতে পারে, তাই হলো অনেক স্পিন। এটা মনে রাখলে আমরা এখানকার অনেক স্পিনস, অনেক নামে একটা ছেলে যে কি করতে পারে, খুব ভালো স্পিন বল করতে পারে, তাই ছন্দটা কি অনেক স্পিন, মানে অনেকের স্পিন, অনেকের স্পিনটা খুব ভালো। তাহলে এখানে হলো শরীয়তে কি হয়, অস্টিয়া, দেহে অসংখ্য অস্টিয়া নামক ছিদ্র থাকে, দেহে অসংখ্য অস্টিয়া নামক ছিদ্র থাকে। হ্যাঁ, এর 3 নম্বরের সাথে মিলবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে হলো নিতে এরা নিশ্চল হয়, নিতে কি হয়, এরা নিশ্চল হয়। দেখো নিশ্চলটা কত নম্বরে আছে? পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল হয়। হ্যাঁ, তাহলে এটা নিশ্চল, পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, এটা মিলছে তাই না, নিশ্চল। তারপর হলো কতে হলো কনোসাইট, অন্তঃপ্রাচীরে কনোসাইট নামে বিশেষ প্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত। তাহলে সরাসরি ভুলে গেলে এটা যদি লেখো যে দেহে কনোসাইট নামক কোষ বিদ্যমান, তাও হবে, ঠিক আছে।
যদি ভুলে যাও তবে পুরোটা লেখার চেষ্টা করবা। কতে কি হয়? কোনো সাইড। স্যার এটা কি কনসেপ্ট? বলবো তো, এইগুলো তো সবই প্রত্যেকটা শব্দই বোঝার আছে। হ্যাঁ, আগে ছন্দটা মিলাও, কারণ হলো আজকে তো পুরো শেষ করা যাবে না। কোনো সাইড যে 6 নম্বর দেখো। আচ্ছা, তারপরে দেখো স্পিকিউল। স্পিকিউল যে 3টা হয়, ওই জন্য আমি কিউ দিয়েছি। দেখছো কিউ, কিউ দেওয়া আছে না? কিউ দেওয়া আছে মানে এই কিউ মানে কি 3বার স্পি দিয়ে হবে। এই যে একটা দেখো, একটা স্পি দিয়ে কি হয় যে 5 নম্বর পয়েন্টে আছে, একটা স্পি দিয়ে স্পিকিউল নামক অসংখ্য চূর্ণময় ক্ষুদ্র কাটা অথবা স্পঞ্জিন নামক এক ধরনের জৈব তন্তু দেহের কাঠামো তৈরি করে। আর একটা দন্তের শয় দিয়ে আছে 7 নম্বর পয়েন্ট, নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জশীল নামে একটি প্রশস্ত গহ্বরে মিলিত হয়। তাহলে এতগুলা হয়। আর তিনটা তো হয়ে গেল। একটা হচ্ছে স্পিকিউল, একটা হলো স্পঞ্জিন, আর একটা হলো স্পঞ্জশীল। এটা হয়ে গেল না? স্পিন। আর কিছু আছে? 5টা হয়ে গেছে। দন্তনান্তের নালীতন্ত্র, দন্তনান্তের নালীতন্ত্র দেখো 4 নম্বরে আছে, বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। আচ্ছা, তার মানে এখানে বুঝতে পারছো এখানে প্রত্যেকটা শব্দই কিন্তু বোঝার আছে। হ্যাঁ, কিন্তু আজকে তোমাদের সময় নাই যেহেতু, তাই যেমন পিনাকোডাম নামকরণ কেন হলো, কোয়ানোসাইট নামকরণ কেন হলো, এইগুলো কিন্তু অনেক বেশি বোঝার। নেক্সট আচ্ছা।